নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে চলে এসেছি এসএসসি জিডি কনস্টেবলের ক্লাস নাম্বার 5 নিয়ে। এর আগে অলরেডি আমরা চারটে ক্লাস নিয়ে আলোচনা করেছি, যেখানে প্রতিটি প্রশ্নের সাথে ডিটেলস তথ্য প্রোভাইড করেছি, যেগুলো এসএসসির এডুকুইটি লেটেস্ট যে প্যাটার্ন রয়েছে সেই তথ্যের ওপর ভিত্তি করেই তোমাদের ক্লাস দেওয়া হয়েছে। আজকেও প্রতিটি প্রশ্নের সাথে ডিটেলস তথ্য থাকবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের এক্সাম ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে, এই মাস থেকেই এক্সাম স্টার্ট হচ্ছে আর সামনের মাস পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্লট বুকিং। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে সপ্তাহে তোমরা পরীক্ষা দিতে চাও, 4টে সপ্তাহ এখানে তোমরা দেখতে পাবে, সেই রকম তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে, আজকের মধ্যেই পারলে করে নেবে। তো চলো ক্লাস শুরু করি। ক্লাসের কন্টেন্ট তোমরা দেখবে, তারপর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে দিও একটা। প্রথম প্রশ্ন, কোন গ্রিক দূত মৌর্য রাজধানী পাটলিপুত্র পরিদর্শন করেছিলেন, যার বিবরণ মৌর্য যুগের একটি প্রধান উৎস রয়েছে? তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মেগাস্থেনিস। কারণ মেগাস্থেনিস তিনি কিন্তু পাটলিপুত্র পরিদর্শন করেছিলেন, যার উপর ভিত্তি করে তিনি কিন্তু লিখেওছিলেন। এবং তার যে গ্রন্থ রয়েছে ইন্ডিকা, ইন্ডিকা গ্রন্থটি হচ্ছে আমাদের এই মেগাস্থেনিসের লেখা। তিনি কিন্তু এখানে এই যে রাজব্যবস্থা রয়েছে পাটলিপুত্র পরিদর্শন করেছেন, তিনি কিন্তু এখানকার সমস্ত বিবরণ তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। আর এই প্রশ্নটা অলরেডি এসএসসি জিডি কনস্টেবলেই আশা করছেন, ঠিক আছে? চলো পরবর্তী আমরা দেখব গুরুত্বপূর্ণ তথ্য। মেগাস্থেনিস, তার লেখা গ্রন্থের নাম ইন্ডিকা। মেগাস্থেনিস তৎকালীন ভারতীয় সমাজকে 7টি ভাগে ভাগ করেছিলেন। এটা দেখে মনে হচ্ছে আসবে না, কিন্তু এটা CHSL এ আসা কোশ্চেন, ঠিক আছে? গ্রিকদের কাছে মৌর্য সম্রাট রয়েছেন স্যান্ড্রোকোট্টাস নামে পরিচিত। মৌর্য শাসন ব্যবস্থার প্রধান উৎস হলো কৌটিল্যর লেখা অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য তোমাদের যদি অপশানে না থাকে তাহলে বিষ্ণুগুপ্তও থাকতে পারে, ঠিক আছে? সেটা উত্তর হবে, বা চাণক্য। এছাড়া রয়েছে সম্রাট বিন্দুসারের রাজসভায় আসা গ্রিক দূতের নাম ছিল কি? ডায়মেকাস। মেগাস্থেনিস আনুমানিক 305 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। মেগাস্থেনিস কার সময় ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে ভারতে এসেছিলেন মেগাস্থেনিস, যার লেখা ইন্ডিকা। পরের প্রশ্ন রয়েছে, ভারতের স্থানীয় ঐতিহ্য অনুযায়ী নিচের কোন উৎসবের উদযাপন চিঙ্গম, যেটা আগস্ট সেপ্টেম্বর মাসে 10 দিন ধরে চলে? চিঙ্গম এটা কোথায় উদযাপন করা হয়? তোমরা সকলে বলবে এটা কিন্তু করা হয় মূলত কেরালার দিকে। আর কেরালায় কিন্তু ওনাম উৎসবটাও পালন করা হয়, আমরা জানি। তো এখানে আমাদের যেটা বলা হয়েছে স্থানীয় ঐতিহ্য অনুসারে যে উদযাপন করা হয় চিঙ্গম, যেটা আগস্ট থেকে সেপ্টেম্বরে, যেটা 10 দিন ধরে চলে, সেটা হচ্ছে ওনামের সময়। অবশ্যই কোথায়? কেরালাতে। আর বিহু কোথায়? বিহু অবশ্যই এটা কিন্তু আসামে। পরবর্তী আমরা দেখব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় একদম চলে এসেছে অন্যান্য এক্সামে, যেমন লাহোরি এবং বৈশাখী। এই দুটো আমরা দেখতে পাই কোথায়? পাঞ্জাব এবং হরিয়ানাতে। তাছাড়া রয়েছে গঙ্গৌর, পুষ্কর মেলা, এই দুটোই আমরা দেখি কোথায়? রাজস্থানে। গুরুত্বপূর্ণ। গণেশ চতুর্থী কোথায় পালিত হয়? মহারাষ্ট্রে পালিত হয় গণেশ চতুর্থী। রণ উৎসব তোমরা বুঝতেই পারছো, কচ্ছের রণ। কচ্ছের রণ কোথায়? গুজরাট। তো গুজরাট হবে রাইট অ্যান্সার। এছাড়া দক্ষিণ ভারতে গুরুত্বপূর্ণ রয়েছে যেমন উগাদি, মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে উগাদি, যেটা একটা নতুন বছর অর্থাৎ নিউ ইয়ার ফেস্টিভ্যাল হিসেবে এটাকে কিন্তু পালন করা হয়ে থাকে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে কোন কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, এই তিনটে রাজ্যে কিন্তু উগাদি উৎসব পালন করা হয় নতুন বছরের সূচনা হিসাবে। হাম্পি উৎসব এটা পালন করা হয়ে থাকে কোন জায়গায়? কর্ণাটকে, ভারতের কর্ণাটকে, হাম্পি কর্ণাটকে। এছাড়া রয়েছে কি? পুত্তান্ডু, যেটা রয়েছে এটা তামিলনাড়ুতে হয়, তামিল নববর্ষ অনুযায়ী এটা পালন করা হয়ে থাকে। এছাড়া বিশু কিন্তু এটা কেরালা রাজ্যে পালন করা হয়, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় অনেকবার এসেছে। এবার যদি আমরা লক্ষ্য করি উত্তর এবং উত্তর পূর্ব ভারতের কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, যেমন রয়েছে অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা কোথায়? এটা অবশ্যই আসামে, যেখানে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে এটা কিন্তু পালন করা হয়ে থাকে, অম্বুবাচী মেলাটা হয়ে থাকে। এছাড়া লাই হারোবা যেটা রয়েছে এটা মণিপুরে পালিত হয়। চাপচারকুট যেটা রয়েছে এটা কোথায় হয়? চাপচারকুট এটা মূলত আমরা দেখতে পাই মিজোরাম রাজ্যে। খরচি পূজা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় আসা কোশ্চেন। খরচি পূজা এটাও আমরা দেখতে পাই ত্রিপুরাতে। সাগাদাওয়া মোস্ট ইম্পর্টেন্ট, সাগাদাওয়া এটা কোথায়? সিক্কিমে। সবই ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে এসেছে অলরেডি সেগুলো এখানে সব নেওয়া হয়েছে। সাগাদাওয়া সিক্কিমে পালিত হয়। রাজাপর, রথযাত্রা দুটোই আমরা উড়িষ্যায় দেখতে পাই। এছাড়া কোণার্কের যে ফেস্টিভ্যাল রয়েছে এটাও হয় উড়িষ্যাতে। মধ্য এবং অন্যান্য অঞ্চল যেগুলো রয়েছে যেমন খাজুরাহো নৃত্য মহোৎসব, এটা কোথায় হয়? মধ্যপ্রদেশে। খাজুরাহো টেম্পলও আছে মধ্যপ্রদেশে। বাস্তার গোছা বা বাস্তার দশেরা এগুলো কোথায় দেখতে পাই আমরা? এগুলো কিন্তু আমরা দেখতে পাই ছত্তিশগড় রাজ্যে। হেমিস উৎসব বা হেমিস ন্যাশনাল পার্ক দুটোই কিন্তু আমরা লাদাখেই দেখতে পাই। তো হেমিসও এখান থেকে হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত লাদাখ।
তো এই পর্যন্ত গুরুত্বপূর্ণ যে কটা আমাদের পরীক্ষায় তোমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো সব এখানে দেখানো হয়েছে ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল, যেগুলো পরীক্ষায় এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। আর এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা অ্যাপে কিন্তু পেয়ে যাবে, সকলে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে রাখবে। ফ্রি পিডিএফ সেকশানে তোমরা ক্লাসে পিডিএফ পেয়ে যাবে উইথ সলিউশন। ঠিক আছে, পরের প্রশ্ন, 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চায়েতি রাজ মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী কে রয়েছে? তো পঞ্চায়েতি রাজ মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন কে? রাজীব রঞ্জন সিং। এখানে কিন্তু 2026 অনুসারে এটা, ঠিক আছে, 24 নয়। তো অবশ্যই অপশান নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমরা যদি পঞ্চায়েতি রাজ সম্পর্কে তোমাদের একটু বলি সাংবিধানিক দিক থেকে, তো এই যে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটা 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে এটা স্বীকৃতি লাভ করে, সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছিল। এবং পঞ্চায়েতি রাজ দিবস আমরা কিন্তু পালন করি 24শে এপ্রিল, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস এটা উদযাপিত হয়। পরবর্তী আমরা দেখব পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মূলত 3টে স্তর বিশিষ্ট হয়ে থাকে, এই জন্য এটাকে ত্রিস্তরীয় ব্যবস্থা বলা হচ্ছে। আর এটা কোন কমিটির ভিত্তিতে এটা তৈরি করা হয়েছিল? এটা ভারতের বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে পঞ্চায়েতি রাজ সিস্টেম তৈরি করা হয়েছিল, যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে একদম নিম্ন স্তর, তার পরবর্তী উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সবার উপরে রয়েছে জেলা পরিষদ। এই 3টে স্তর বিশিষ্ট যে ব্যবস্থা সেটাকে আমরা বলছি ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম। এইটা প্রথম কোথায় চালু হয়েছে? তো এটা প্রথম চালু করা হয়েছিল 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে। কোথায়? রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে প্রথম 1959 সালে এই ব্যবস্থা চালু করা হয়েছে। আমাদের সংবিধানের কত নম্বর পার্ট বা তপশিলে রয়েছে এই পঞ্চায়েতি রাজ সম্পর্কে? সংবিধানের পার্ট নাম্বার 9তে রয়েছে এবং 11 নম্বর তপশিল, 11 নম্বর যে শিডিউল রয়েছে সেখানে কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে বিস্তারিত বলা আছে। এখানে যদি আমরা লক্ষ্য করি আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 40 কিন্তু আমাদের মূলত ডিপিএসপির মধ্যে পড়ে, যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এর মধ্যেও কিন্তু 40 নম্বর আর্টিকেলে আমরা গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা কিন্তু বলা হয়েছে, এটা আমরা এখান থেকে জানতে পারি। পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের বলে রাখি, এসএসসি জিডি কনস্টেবল 2025 লাস্ট এক্সাম এবং 2024 এই দুটো জিকে কোশ্চেন তোমাদের যদি প্রয়োজন হয় প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, তাহলে তোমরা আমাদের পিডিএফ থেকে নিতে পারো। আমাদের পিডিএফের সমস্ত কিছু ডেমো সহ তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের অ্যাপের মধ্যে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে, সেখানে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। এছাড়া এসএসসি এবং রেলওয়ের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কেউ বাদ দিতে পারবে না। এসএসসি জিডির কথা যদি বলা হয়, মোটামুটি 4 থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে প্রতিবার যেমনটা থাকে। আর এবার এটুকুইটি নতুন প্যাটার্নে কোশ্চেন করছে, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো কিন্তু জিজ্ঞাসা করা হয়। তোমরা দেখতে পারো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ইতিমধ্যে প্রোভাইড করেছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে, এমসিকিউ প্যাটার্নে দেওয়া রয়েছে মার্চ মাসেরটা। এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ, প্রতিটা প্রশ্ন তোমাদের হাইলাইট করা রয়েছে, কোনো সমস্যা হবে না পড়তে গিয়ে। বেস্ট কন্টেন্ট কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে, 500+ কোশ্চেন রয়েছে প্রতিটি মাসের জন্য তোমাদের কত পেমেন্ট করতে হবে? 20 টাকা প্রতি মাস হিসাবে আমরা প্রোভাইড করছি কারেন্ট অ্যাফেয়ার্সের বেস্ট কোশ্চেন, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ ডাউনলোড করলে সেখানে ডেমো পাবে। এবং ডেমো যেখানে পাবে সেখানে কিন্তু তোমরা ডেমো দেখে তারপর তোমরা সেটা পারচেস করবে। পারচেস করার পর একটা টেস্ট পাস বলে অপশান থাকবে, সেটাকে অবশ্যই পারচেস করার সময় অফ করে রাখবে, না হলে তোমাদের দামটা বেশি দেখাবে। আর তোমরা ক্লাসের পিডিএফটা কোথায় পাবে তোমাদের বলে রাখি, এই যে ফ্রি পিডিএফ সেকশন পাচ্ছ, তো আমাদের যেটা অ্যাপ দেখতে পাচ্ছ এটা, তো এখানে ফ্রি পিডিএফে তোমরা প্রতিদিনের ক্লাসের পিডিএফ পাবে এবং তোমাদের যা যা বললাম প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু তোমরা এই পেইড পিডিএফে পাবে। পেমেন্ট করার পর তোমরা তোমাদের পিডিএফটা এইখানেই পেয়ে যাবে নিচের দিকে মাই কোর্স সেকশানে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস থেকে প্রশ্ন আসে, ভারতের সংবিধান থেকে প্রশ্ন আসে এবং স্ট্যাটিক জিকে থেকেও প্রশ্ন আসে। এই 3টে কমপ্লিট আমরা কিন্তু প্রোভাইড করছি, যেটা এসএসসি জিডির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এটা তোমরা দেখতে পারো, অবশ্যই ডেমো পিডিএফ দেখবে, তারপর তোমরা সেটা দেখে শুনে তারপর তোমরা নেবে। এছাড়া কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে, এসএসসি জিডি 2024-2025-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অ্যাভেলেবেল আছে আমাদের অ্যাপে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো অ্যাভেলেবেল বলেই দিয়েছি তোমাদের, 2026-এর মান্থলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ রয়েছে, 2025-এর কমপ্লিট দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যারা যারা এসএসসির সাথে সাথে রেলেরও যারা প্রস্তুতি নিচ্ছ, এসএসসি যে গ্রুপ ডি রয়েছে সেখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং এসএসসির যে সায়েন্স রয়েছে আমাদের গ্রুপ ডি যেটা রয়েছে, রেলওয়ে যে গ্রুপ ডি সায়েন্স রয়েছে, তো সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো যার যেটা প্রয়োজন রয়েছে সেটা নিতে পারো। এবং এনটিপিসির লেটেস্ট গ্র্যাজুয়েট লেভেলে যে কটা প্রশ্ন হয়েছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, এনটিপিসি গ্র্যাজুয়েট রয়েছে 2020-21, 2024-25, 2025-26, একদম লেটেস্ট সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এখানে সব অ্যাভেলেবেল আছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই নিয়ে নেবে। সামনে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম রয়েছে, সামনেই রয়েছে এটা। তো এটার জন্য কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে এই 4টে প্রশ্নপত্র, যেগুলো এনটিপিসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন রয়েছে 1930 সালের ডান্ডি
লবণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো ডান্ডি অভিযানের সময় যে লবণ সত্যাগ্রহের যে নেতৃত্ব দিয়েছিলেন কে দিয়েছিলেন? অবশ্যই মহাত্মা গান্ধী। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। এই যে আন্দোলন হয়েছিল ডান্ডি অভিযান, এই সম্পর্কে তোমরা দেখবে যে ডান্ডি অভিযানটা 1930 সালে 12ই মার্চ সবরমতী আশ্রম, যেটা কোথায়? গুজরাট। গুজরাটে এখান থেকে শুরু হয়েছে এবং 6 এপ্রিল ডান্ডিতে এটা শেষ হয়। গান্ধীজি তার 78 জন অনুগামীকে নিয়ে প্রায় 241 মাইল পথ অতিক্রম করে এটি করেছিলেন এবং পরবর্তীতে আইন অমান্য আন্দোলন, যেটা ডান্ডিতে পৌঁছে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে গান্ধীজি আনুষ্ঠানিকভাবে আইন অমান্য আন্দোলনের সূচনাও করেছিলেন। গুজরাটের যে ধারসানা যেটা রয়েছে এলাকা, এখানে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন বিখ্যাত নেত্রী সরোজিনী নাইডু। এছাড়া দক্ষিণ ভারতের নেতৃত্ব দিয়েছিলেন কে কে? দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এছাড়া রয়েছে কি, যে গান্ধী আরউইন চুক্তি, গান্ধীর সাথে আরউইনের যে চুক্তি হয়েছিল সেটাও দেখবে। এই যে আন্দোলন হয়েছিল এরই পরিপ্রেক্ষিতে গান্ধীজি 1931 সালে লর্ড আরউইনের সাথে গান্ধী আরউইন চুক্তি কিন্তু স্বাক্ষর করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, এসআরএস বুলেটিন 2025 অনুযায়ী ভারতের জন্মহার, বার্থ রেট, এটা কত ছিল? তো এই যে আমাদের ভারতের জন্মহার যেটা ছিল সেটা কত ছিল? 18.4। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এটা, কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না, কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। টেবিল টেনিসে সার্ভ করার সময় টানা কতবার লেট যেটা রয়েছে শব্দ, এটা হওয়ার অনুমতি রয়েছে? এর নির্দিষ্ট কোনো সীমা বা লিমিট কিন্তু নেই। টেবিল টেনিসের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? টেবিল টেনিস খেলার আগে যে নাম ছিল সেটা পিংপং, এবং পিংপং এই যে খেলাটি এটা মূলত ইংল্যান্ড থেকে শুরু হয়েছিল। গুরুত্বপূর্ণ শব্দ যদি বলি এর সাথে যুক্ত, যেমন চপ, এছাড়া লুপ, পেন হোল্ড, গ্রিপ, এগুলো কিন্তু রয়েছে আমাদের এই খেলার সাথে যুক্ত, অর্থাৎ টেবিল টেনিসের সাথে যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, 1973 সালে বিশ্বব্যাপী তেল সংকটের প্রভাব পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর কী ছিল? অর্থাৎ এখানে বলা হয়েছে তেল সংকটের যে প্রভাব সেটা 5 ইয়ার প্ল্যানের উপর কী ছিল 1973 সালের, যেটা বিশ্বব্যাপী হয়েছিল? অবশ্যই অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং অগ্রাধিকারের যে পুনর্বিন্যাস সেটা কিন্তু ঘটিয়েছিল। আমাদের দেখতে হবে যে কটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে? অলরেডি চলে এসেছে এই কোশ্চেনটা। তোমাদের বলে রাখি, এই যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ রয়েছে এই চ্যাপ্টারটা, তোমরা চাইলে এই সম্পর্কিত একটা ক্লাস খুব শীঘ্রই চলে আসবে, কারণ এখান থেকে আমরা দেখেছি প্রতি বছর এসএসসি জিডি কনস্টেবলে 1 থেকে 2টো প্রশ্ন আমরা প্রতিটা শিফটেই প্রায় দেখেছি এখান থেকে, পরিকল্পনা কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখান থেকে। তো এটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। পরে আমরা এখানে দেখব এর প্রধান লক্ষ্য কী ছিল। এই যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল যে উদ্দেশ্য ছিল দরিদ্র দূরীকরণ, গরিবী হাটাও, এই যে স্লোগানটি এটা এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ই দেওয়া হয়েছিল। যদি বলা হয় যে এই যে আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা খসড়া বা ড্রাফট, এটা তৈরি করেছিলেন কে? এটা কিন্তু ডিপি ধর তিনি কিন্তু এটি তৈরি করেন। এবার আমরা দেখব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1951 থেকে 56 সালে হচ্ছে, যেটা কোন মডেলের ওপর ভিত্তি করে? হ্যারোড ডোমার যে মডেল রয়েছে তার উপর ভিত্তি করে এখানে কৃষির ওপর উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্বিতীয়টা শুরু হচ্ছে 1956 থেকে 1961 দিকে, যেটা পিসি মহালানবিস মডেলের অনুসরণ করে এখানে জোর দেওয়া হয়েছে ভারী শিল্পের ওপর, অর্থাৎ ইন্ডাস্ট্রির ওপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী রয়েছে তৃতীয়টি হয়েছিল 1961 থেকে 1966 মধ্যে, যেটা সময়কাল তোমরা দেখতেই পাচ্ছ, এবং এটা গডগিল যোজনা বলা হয়ে থাকে এটাকে, যা মূলত আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল এখানে। পরবর্তী রয়েছে আমাদের যে প্ল্যান হলিডে, আমরা জানি যে এখানে একটা যুদ্ধ হয়েছিল যেটা হচ্ছে ভারত চীন এবং ভারত পাক যুদ্ধ, যেটা 1966 থেকে 1969 সালের মধ্যে হয়েছিল, যেখানে কিন্তু কোনো রকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে নেওয়া হয়নি, এটাকে এই জন্য বলা হচ্ছে প্ল্যান হলিডে। নেক্সট যেটা হচ্ছে আবার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানেই কিন্তু 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছে, ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া আমাদের যে ভারতের মহাকাশ সংস্থা ইসরো, যেটা 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ই হয়েছিল, এবং সবুজ বিপ্লবও কিন্তু শুরু হয়েছে এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। নেক্সট আমরা দেখব ষষ্ঠ পরিকল্পনা, পঞ্চম আমরা দেখেই নিয়েছি, ষষ্ঠ হচ্ছে আমাদের এই পরিকল্পনা 1980 থেকে 85 মধ্যে হচ্ছে, যেখানে দারিদ্র দূরীকরণের জন্য ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ IRDP এটা চালু করা হয়েছিল, এটা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। পরবর্তী রয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 থেকে 1997 মধ্যে হয়েছিল, এই সময় আধুনিক অর্থনৈতিক সংস্কার, যেটা LPG অর্থাৎ লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই নীতি কিন্তু এখানে গৃহীত হয়েছিল।
আর এটাও কিন্তু পরীক্ষায় অলরেডি চলে এসেছে, অনেকবার এসেছে এই লাইনটা থেকে কোশ্চেন। পরের প্রশ্ন, মানে পরের পয়েন্ট, 2012 থেকে 2017 পর্যন্ত সর্বশেষ পরিকল্পনা, যেটা কিন্তু দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কেন শেষ? কারণ এই পরবর্তীকালে যেটা শেষ হচ্ছে 2015-র আগেই, এটাকে পরিকল্পনা কমিশন, যেটাকে রিপ্লেস করে ভারত সরকার নিয়ে এসেছে কি নীতি আয়োগ। নীতি আয়োগ, যেটা 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠন করা হয়েছে, যার চেয়ারম্যানকে পিএম আমাদের স্বয়ং, যার চেয়ারম্যান রয়েছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরের প্রশ্ন, ময়ূরভঞ্জ ছৌ, এটা কোন রাজ্যের একটি উপজাতীয় নৃত্যধারা রয়েছে? তো আমরা জানি ছৌ নৃত্য, যেটা কিন্তু ভারতের একটা সেমি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, যেটা ভারতে আমরা তিন জায়গায় দেখতে পাই, 3 ধরনের ছৌ রয়েছে। এটা কিন্তু যেটু বলা হয়েছে ময়ূরভঞ্জ ছৌ, এটা আমরা দেখতে পাই ওড়িশায়। ময়ূরভঞ্জ ছৌ, যেটা কিন্তু ওড়িশায় দেখতে পাই। এছাড়া আরও রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে পুরুলিয়া ছৌ। পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার যে পুরুলিয়া ছৌ, এটা বিখ্যাত রয়েছে। তার সাথে ঝাড়খণ্ডেও রয়েছে একটা, সেটা হচ্ছে সরাইকেলা ছৌ। এখানে দেখতে পাচ্ছ পুরুলিয়া ছৌ পশ্চিমবঙ্গ, সরাইকেলা ছৌ ঝাড়খণ্ড এবং ময়ূরভঞ্জ ছৌ, যেটা কিন্তু ওড়িশায় ফেমাস। এর সাথে তো আমাদের দেখতে হবে পুরুলিয়া এবং সরাইকেলা ছৌতে মুখোশের ব্যবহার করা হয়, কিন্তু ময়ূরভঞ্জ ছৌতে কোনো রকম মুখোশ ব্যবহার করা হয় না। পরীক্ষা এটা অলরেডি চলে এসেছে কোশ্চেনটা, অবশ্যই ইম্পর্টেন্ট। কোন ধরনের তিন ধরনের ছৌ নৃত্য দেখা যায়, তার মধ্যে কোনটাতে মুখোশের ব্যবহার হয় না? তখন কিন্তু উত্তর হবে আমাদের ময়ূরভঞ্জ ছৌ, যেটা উড়িষ্যায় দেখতে পাই, সেখানে কোনো রকমের মুখোশের ব্যবহার হয় না উড়িষ্যার ময়ূরভঞ্জে। পরের আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট এটা আবার, যেটা কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করেছে 2010 সালে। ইউনেস্কো ছৌ নাচকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের কিন্তু স্বীকৃতি দিয়েছে 2010-এ। ইম্পর্টেন্ট রয়েছে এটা। এছাড়া বিষয়বস্তু যদি আমরা দেখি, এই নৃত্যের মূল ভিত্তি হলো রামায়ণ, মহাভারত এবং পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে এই ধরনের নাচ কিন্তু বা নৃত্য কিন্তু পরিবেশন করা হয়ে থাকে। ছৌ নাচকে ভারতের অন্যতম সেমি ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে গণ্য করা হয়। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো তোমাদের এডুকেটিভ প্যাটার্ন থেকে শুরু করে প্রতিটা এক্সামে এসএসসি জিডিতে মোস্টলি তোমাদের এই ধরনের প্রশ্নই এসে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2011 সালের জনগণনা অনুযায়ী নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন আছে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দমন এবং দিউয়ের কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা কিন্তু সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে 2011 সেন্সাস অনুসারে। তার সাথে আমরা দেখব সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপে। কোথায়? লাক্ষাদ্বীপে কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে, এবং সর্বোচ্চ। তোমরা অবশ্যই কিন্তু কনফিউশন কেউ হবে না, কারণ এখানে সর্বনিম্ন জনসংখ্যা ইউটির দিক থেকে কিন্তু লাক্ষাদ্বীপই হবে। আর আগের প্রশ্ন যেটা আমরা দেখলাম, প্রশ্নটায় উত্তরে কিন্তু তোমরা দেখবে এখানে লাক্ষাদ্বীপ ছিল না, ওই জন্য দমনদ্বীপ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়েছে। ঠিক আছে, এর পরবর্তী পয়েন্ট রয়েছে সর্বোচ্চ জনসংখ্যা তাহলে কোথায়? কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ জনসংখ্যা অবশ্যই দিল্লি। দিল্লি জনসংখ্যা সব থেকে বেশি। আবার দিল্লি থেকে একটা জিনিস মনে রাখবে, সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি একমাত্র ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল যার কিন্তু নিজের হাইকোর্ট আছে। পরের প্রশ্ন, সর্বাধিক জনঘনত্ব। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। ইউটির দিক থেকে এখানে দিল্লিতে কিন্তু জনঘনত্ব সবথেকে বেশি আছে। পরবর্তী প্রশ্ন, তোমাদের কিন্তু আর একটা জিনিস দেখতে হবে, ঠিক যেমন পঞ্চবার্ষিকী প্ল্যানটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জন্য, ঠিক সমানভাবে সেন্সাস 2011, এই দুটোরই কিন্তু তোমাদের ক্লাস খুব শীঘ্রই চলে আসবে। ঠিক আছে, একদম টপিক ওয়াইজ ক্লাস কিন্তু এই দুটো চলে আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে একজন সানাই বাদক ছিলেন 1947 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় তিনি পারফর্ম করেছিলেন? অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসেছে প্রশ্নটা, আবারও কিন্তু এটা আসবে, কারণ একজন বিখ্যাত সানাই যে বাদক রয়েছেন যার নাম বিসমিল্লাহ খান। এই বিসমিল্লাহ খান 1947 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের সময় দিল্লির লালকেল্লা থেকে তিনি কিন্তু তার বাঁশি কিন্তু তিনি বাজিয়ে পারফর্ম করেছিলেন। এনার সম্পর্কে অবশ্যই দেখতে হবে, এই যে আমাদের রয়েছেন বিসমিল্লাহ খান, ইনি কিন্তু ভারতরত্ন পেয়েছেন কত সালে? 2001-এ। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান বা নাগরিক সম্মান যেটা কিন্তু রয়েছে আমাদের ভারতরত্ন পুরস্কার 2001-এ পেয়েছেন। পদ্মবিভূষণ পেয়েছেন তিনি 1980-তে। কত সালে? 1980। পদ্মভূষণ কত সালে পেয়েছেন? 1968 সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন, এবং পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন 1961-তে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন 1956 সালে, এটি কিন্তু সঙ্গীতের মর্যাদাপূর্ণ একটি পুরস্কার। পরের প্রশ্ন, 31শে ডিসেম্বর 1947 সালে ভারতের গণপরিষদে কতজন সদস্য ছিলেন? 31 ডিসেম্বর 1947-এর কথা বলা হয়েছে, সুতরাং 299 জন তারা কিন্তু এখানে সদস্য সংখ্যা ছিল, গণপরিষদের কথা বলা হচ্ছে। তো আমরা গণপরিষদ সম্পর্কে অবশ্যই আমাদের দেখতে হবে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই।
গণপরিষদের গঠন দেখব ফার্স্টে। 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুসারে ভারতে গণপরিষদ গঠিত হয়, যার প্রথম বৈঠক হয়েছিল গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে দিল্লির কনস্টিটিউশন হলে। আর এই 9 ডিসেম্বর গণপরিষদ তার অস্থায়ী সভাপতি হিসাবে কাকে সিলেক্ট করেছিলেন? প্রবীণতম সদস্য সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন 9 ডিসেম্বর 1946-এ। পরবর্তীকালে আবার ঠিক তার দুদিন পর 11ই ডিসেম্বর 1946 সালে গণপরিষদ তার স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচন করেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। তো তিনি কিন্তু ছিলেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, তাহলে সচ্চিদানন্দ সিনহা হবে। যদি বলা হয় ভারতের গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে, তাও সচ্চিদানন্দ সিনহা হবে। যদি বলা হয় প্রশ্ন ভারতের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন, তো অবশ্যই তাহলে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমরা দেখব খসড়া কমিটি। গণপরিষদের যে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি ছিল, যেটা 1947 সালের 29 আগস্ট ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে 7 সদস্যের খসড়া কমিটি একটা গঠন করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর নিজে। এখানে আমাদের দেখতে হবে ভারতের সংবিধান যেটা গ্রহণ করা হয়েছিল 1949-এর 26শে নভেম্বর, যেটা গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, যেটাকে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করে আসছি। এবং ভারতের পতাকা এবং জাতীয় সঙ্গীত এটা কবে গ্রহণ করা হচ্ছে? 1947-এর 22শে জুলাই জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছে, এবং 1950-এর 24শে জানুয়ারি ভারতের জাতীয় সঙ্গীত এবং ভারতের জাতীয় স্তোত্র জনগণমন এবং আমাদের বন্দে মাতরম, এই দুটোই কিন্তু গণপরিষদ দ্বারা স্বীকৃতি লাভ করে 1950-এর 24শে জানুয়ারি। আর এই প্রশ্নটাও এসএসসি জিডি কনস্টেবলে অলরেডি চলে এসেছে। যদি মনে হয় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং তার সলিউশন যদি ভালো মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন জিতেন্দ্র সিং কোন অবদানের জন্য? ডায়াবেটিস যত্ন এবং গবেষণার জন্য। ডায়াবেটিসের যে গবেষণা তার জন্যই তিনি মূলত এটি পেয়েছেন। 1887 সালে যেটা রয়েছে, হাইনরিক রুডলফ হার্টজ কার কাজকে কাজে লাগিয়ে রেডিও তরঙ্গ তৈরির জন্য পরীক্ষাগুলি পরিচালনা করেছিলেন? তো পরীক্ষাগুলি পরিচালনা করেছিলেন, এটা কার কথা বলা হয়েছে? রুডলফ হার্টজ। কার কাজকে কাজে লাগিয়ে? যেটা কিন্তু জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে 1887-তে। এই সম্পর্কে তোমরা দেখবে যে ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্ব দিয়েছিলেন, এবং হার্ট যে পরীক্ষামূলক সেটা তিনি পরীক্ষামূলকভাবে প্রমাণও করেছিলেন, এবং তরঙ্গের যে কম্পাঙ্কের একক তার নাম অনুসারে হয়েছিল, যেটা কি আছে? হার্জ। হার্টজের নাম অনুসারে কিন্তু তার যে কম্পাঙ্কের একক সেটা কিন্তু রাখা হয়েছে ফ্রিকোয়েন্সির। পরের প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের নিয়োগ করে থাকেন কে? হাইকোর্টের প্রধান বিচারপতির কথা বলা হয়েছে, এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি স্বয়ং, যেরকম সুপ্রিম কোর্টের হয়ে থাকে। আমরা এখানে দেখব যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, ভারতীয় সংবিধানের 124 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট গঠন করা হয়। এটি ভারতের সর্বোচ্চ আপিল আদালত, অবশ্যই ইম্পর্টেন্ট। আর আমাদের যে মৌলিক অধিকার রয়েছে, যেখানে কিন্তু টোটাল মৌলিক অধিকার যেগুলো রয়েছে টোটাল 6টি, এই ছয়টি মৌলিক অধিকার কিন্তু দায়িত্ব যেগুলো আমরা দেখি যে কোনো রকম যদি মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু 32 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু সাংবিধানিক প্রতিবিধানের অধিকার দেওয়া রয়েছে, তার মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এই জন্য ডক্টর বি আর আম্বেদকর এই 32 নম্বর আর্টিকেলকে ভারতের হার্ট অ্যান্ড সোলও কিন্তু তিনি বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আর এই যে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে রিট জারি করে থাকে সুপ্রিম কোর্ট, আর হাইকোর্টও কিন্তু রিট জারি করে থাকে 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে। আর এখানে কিন্তু দেখবে যে হাইকোর্ট যেটা গঠন করা হচ্ছে 214 নম্বর আর্টিকেলের মাধ্যমে, এবং প্রতিটি রাজ্যে হাইকোর্ট থাকবে। এবং এটা কিন্তু বলা রয়েছে, তার সাথে এটাও কিন্তু বলা আছে যে 1862 সালে, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, কীভাবে তোমাদের বলে রাখি, 1862 সালে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে কিন্তু হাইকোর্ট স্থাপন করার কথা বলা হয়েছে, সেই অনুযায়ী প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে পরীক্ষায় অপশানে ছিল কলকাতা ছিল না, ঠিক আছে, তো বোম্বে ছিল, তখন কিন্তু বোম্বে রাইট অ্যান্সার হবে। অপশানে যদি বোম্বেও না থাকে, মাদ্রাজ হবে রাইট অ্যান্সার। 1862 সালে প্রথম, যদি তিনটেই অপশানে থাকে, যদি বলা হয় প্রথম কোনটা, প্রথম কিন্তু কলকাতা হবে। কলকাতা হাইকোর্ট প্রথম গঠন করা হয়েছে 1862 সালে, তারপর বোম্বে হচ্ছে, তারপর হচ্ছে মাদ্রাজ। পরীক্ষায় এইভাবে প্রশ্ন এসেছে। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখব বিচারপতিদের নিয়োগ, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের উভয় আদালতের বিচারপতিদের নিয়োগ করে থাকেন কে? অবশ্যই ভারতের রাষ্ট্রপতি, তিনি কিন্তু নিয়োগ করে থাকেন। এর সাথে দেখতে হবে অবসর গ্রহণের বয়সসীমা। সুপ্রিম কোর্টের বিচারকরা মূলত 65 বছর বয়স পর্যন্ত তারা কার্য করে থাকেন, এবং হাইকোর্টের বিচারকরা তারা কিন্তু 62 বছর বয়স পর্যন্ত কাজ করেন, তারপর তারা অবসর গ্রহণ করেন। রিট জারি ক্ষমতা রয়েছে, আমরা এটা দেখেই নিয়েছি যে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট জারি করে, এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে রিট জারি করতে থাকে।
বর্তমান সংখ্যা এবং তার অবস্থান, অবশ্যই ভারতের টোটাল 25টি হাইকোর্ট কিন্তু রয়েছে, পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। 25টি হাইকোর্ট রয়েছে বর্তমানে ভারতে, আর একটি মাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজের হাইকোর্ট রয়েছে সেটা হচ্ছে কে, দিল্লি। দিল্লিরই কিন্তু নিজে কিন্তু হাইকোর্ট রয়েছে। চলো পরের প্রশ্ন, নিচে কোন উদ্ভিদটি একটি টেরাইডোফাইট, যা সাধারণ আর্দ্র এবং ছায়াযুক্ত স্থানে বা পাহাড়ে এটা জন্মায়? তো এটা এক ধরনের উদ্ভিদ যেটাকে বলা হচ্ছে টেরিডোফাইট, যেটা ফার্ন হচ্ছে এর উদাহরণ, যেটা পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাই এই ধরনের আর্দ্র ছায়াযুক্ত অঞ্চলে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যূনতম প্রয়োজন কর্মসূচি মিনিমাম নিডস প্রোগ্রাম চালু করা হয়েছিল? এটি চালু করা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। 1974 সালে শুরু হয়েছিল এই কর্মসূচির লক্ষ্য ছিল গ্রামীণ স্বাস্থ্য, শিক্ষা এবং পানীয় জল, আবাসন ইত্যাদি কিন্তু মৌলিক যে সুবিধাগুলো সেগুলোকে প্রদান করা। কোন ক্ষেত্রগুলো একসাথে কাজ করলে তাকে মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি বলা হয়? তো মিক্সড ইকোনমি বলা হয় যখন সরকারি বেসরকারি সকলে যদি একসাথে কাজ করে, সেটাকেই বলা হচ্ছে মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। কোন পর্বতমালা আকারে ত্রিভুজাকার, যার শীর্ষবিন্দু রত্নাপুরীতে এবং অন্য দুটি তাপি এবং পবিত্র নর্মদা নদীর সমান্তরালে? তো অবশ্যই এখানে কিন্তু দেখবে সাতপুরা রেঞ্জ আমাদের অপশানে রয়েছে। সাতপুরা রেঞ্জের ওপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে, আমরা জানি নর্মদা এবং তাপি দুটো রিভার, এবং এই পর্বতমালাটা আকারে ত্রিভুজাকৃতি, যার উপর দিয়ে এখানে একটা গ্রস্ত উপত্যকা রয়েছে এই পর্বতে, যেখানে যার উপর দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা তাপ্তি, পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে, দেখতে পাবে যে সাতপুরা পর্বত মূলত নর্মদা এবং তাপ্তি নদীর মধ্যবর্তী যে জল বিভাজিকা বা গ্রস্ত উপত্যকা, যার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এই যে আমাদের সাতপুরা রেঞ্জ রয়েছে, যার সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে ধূপগড়। পরের প্রশ্ন, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর জন্য আস্তানা নর্তকী হিসাবে স্বীকৃতি ছিলেন? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, যামিনী কৃষ্ণমূর্তি কে? যামিনী কৃষ্ণমূর্তি হলেন ভারতনাট্যম কুচিপুড়ি ড্যান্সার, যিনি সম্প্রতিকালে মারা গেছেন কিছুদিন, 1 বছর সম্ভবত 2 বছর আগে। তো যামিনী কৃষ্ণমূর্তি তিনি কিন্তু মারা গেছেন, তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত রয়েছেন। কুচিপুড়ি কোন রাজ্যে রয়েছে? এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স, যেটা হচ্ছে কুচিপুড়ি, কুচেলাপুরম গ্রাম থেকে যার উৎপত্তি হয়েছে, এবং ভারতনাট্যম যেটা কিন্তু তামিলনাড়ু ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, যেটা ভারতনাট্যম তামিলনাড়ু। এর সাথে তোমরা দেখবে এই যে যামিনী কৃষ্ণমূর্তি, তিনি কিন্তু ওড়িশি ড্যান্সের সাথেও যুক্ত ছিলেন। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইনাকে বলা হচ্ছে কি, আস্তানা নর্তকী। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে, কে নিচের মধ্যে কে আস্তানা নর্তকী নামে পরিচিত? তাহলে যামিনী কৃষ্ণমূর্তি কিন্তু রাইট অ্যান্সার হবে। আর একটা জিনিস তোমরা দেখবে, এই যে যামিনী কৃষ্ণমূর্তি রয়েছেন, তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন এটা আমাদের দেখতে হবে। যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম তামিলনাড়ুর সাথে যুক্ত রয়েছেন, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে যুক্ত রয়েছেন, ওড়িশিতেও তিনি বিখ্যাত পারদর্শী রয়েছেন। তার সাথে দেখতে হবে তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। আমাদের মূলত সালগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এটা এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অলরেডি চলেও এসেছে। তিনি পদ্মশ্রী পেয়েছেন কত সালে? পদ্মশ্রী পেয়েছেন 1968 সালে, যামিনী কৃষ্ণমূর্তির কথা বলা হচ্ছে। পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তিনি 2001 সালে, এবং তিনি পদ্মবিভূষণ পুরস্কারও পেয়েছেন 2016 সালে। ঠিক আছে, এই সালগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তিনটে পদ্ম অ্যাওয়ার্ড তিনি কিন্তু উইনার রয়েছেন, তার সাথে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন 1977-এ। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, কারণ এই সালগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। অবশ্যই এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারটা তোমরা একটু খুঁটিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। পরের প্রশ্ন রয়েছে 20 নম্বর কোশ্চেন, নিচের ইভেন্টগুলির মধ্যে কোনটি প্রতিযোগিতামূলক যোগাসন স্পোর্টসের অংশ নয়? তো অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রিদমিক যোগাসন একক যেটা রয়েছে এটি। তোমাদের বলে রাখি, এই যে তোমাদের বলতে গেলাম সেটা হচ্ছে কুচিপুড়ি বা ভারতনাট্যমের সাথে যুক্ত রয়েছেন এই যে আমাদের নামটা হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি। এনার সাথে সাথে দেখতে গেলে তিনি কিন্তু মারা গেছেন 2 বছর আগে। তার সাথে তোমাদের দেখতে হবে গতকালই কিন্তু মারা গেছেন একজনা, আমাদের কিন্তু আর্ট অ্যান্ড কালচার থেকে এখান থেকে প্রশ্ন আসবেই, যার নাম হচ্ছে কি, আশা ভোসলে। আশা ভোসলে তিনি কিন্তু সাম্প্রতিক মারা গেছেন 12 এপ্রিল, তোমরা জানো সকলে এটা। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের আসবে, তিনি মূলত যে পুরস্কারগুলো পেয়েছেন, তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন? তিনি পদ্মশ্রী পেয়েছেন। পদ্মশ্রী কত সালে পেয়েছেন? 1997-তে। আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখছে তারাই কিন্তু এটা জানতে পারবে। আর এখান থেকে প্রশ্ন 100% আসবে, ঠিক আছে, দেখে নেবে শুধু প্রশ্ন। তো পদ্মশ্রী তিনি পেয়েছেন 1997-তে। তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন, পদ্মবিভূষণ, যেটা কিন্তু 2008-এ পেয়েছেন, যেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট আমাদের সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে পড়ছে। এছাড়া তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন সাল 2000-এ, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ড সিনেমার দিকে, সিনেমা জগতে। দাদা সাহেব ফালকে 2000 সালে পেয়েছেন তিনি।
এছাড়া তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছেন বিভিন্ন সালে, ঠিক আছে, যেমন 1981 দিকে পেয়েছেন তিনি, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন তিনি কিন্তু পুরস্কারে সম্মানিত হয়েছেন। আশা ভোসলে, যিনি কিন্তু মারা গেছেন সম্প্রতি। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে যদি বলি কোনটা পরীক্ষায় 100% আসবে এগুলোর মধ্যে, সেটা হচ্ছে 2008-এ তিনি পেয়েছেন পদ্মবিভূষণ, যেটা সেকেন্ড হাইয়েস্ট আমাদের নাগরিক পুরস্কারের মধ্যে পড়ছে। আর একটা পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার, যেটা সিনেমা জগতে শ্রেষ্ঠ পুরস্কার, ঠিক আছে, 2000 সালে পেয়েছেন। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। আশা ভোসলে থেকে পরীক্ষায় এই দুটো থাকবেই থাকবে, কোনো না কোনো শিফটে আসবেই, ঠিক আছে। তো ভালো লাগলে একটা লাইক হয়ে যাবে। যারা যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো তারাই হয়তো এই ইনফরমেশনটা পেয়েছো। আর অবশ্যই সকলকে বলবো শেষ পর্যন্ত ক্লাস দেখতে, কারণ সামনেই পরীক্ষা রয়েছে, বেশি টাইম নেই। আর যে কটা সিরিজ তোমাদের দেওয়া হচ্ছে, প্লেলিস্ট করা রয়েছে তোমাদের চ্যানেলে, সেগুলো সব দেখে নেবে। আর এর ফ্রি পিডিএফগুলো তোমরা অ্যাপে পেয়ে যাবে, অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর তোমরা জানো যে আমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চালিয়েছি। সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা ফলো করবে, এবং তার সাথে এসএসসি জিডির জন্য স্পেশালভাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে এই চ্যানেলে, টপিক ওয়াইজ। এছাড়া তোমাদের বলে রাখি, এই জিকে সেকশানে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখান থেকে জিডিতে 1 থেকে 2টো প্রশ্ন থাকে, এটা কমপ্লিট দেওয়া হবে খুব শীঘ্রই। এছাড়া আরেকটা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইম্পর্টেন্ট রয়েছে অ্যাপয়েন্টমেন্ট, এবং সেন্সাস 2011। এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেখানে এসএসসি জিডি থেকে মোটামুটি 3 থেকে 4 নাম্বার প্রশ্ন এই 3টে টপিক থেকে আসবেই। তো এই কটা টপিক কভার করা হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, অ্যাওয়ার্ড অনার থেকে শুরু করে স্পোর্টস, সব এখানে ইনক্লুড করা থাকবে। এছাড়া প্রিভিয়াস ইয়ার প্রশ্ন মতো তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বলেই দিয়েছি, ইতিহাস, ভারতের সংবিধান, এগুলো যদি কারো প্রয়োজন হয় তোমরা নিতে পারো কমপ্লিট স্ট্যাটিক জিকে, এখান থেকে প্রশ্ন তো থাকবেই। কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে পিডিএফ, যাদের প্রয়োজন নিয়ে নেবে। এবং তোমাদের স্পেশালভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তো বলেই দিলাম যে আমার চ্যানেলে কিন্তু চলে আসবে। এছাড়া এনটিপিসির জন্য একদম লেটেস্ট যে প্রশ্ন পরীক্ষা দুটো হয়েছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, যেটা কিন্তু 2024-25-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, এবং এনটিপিসি সম্প্রতি হয়ে যাওয়া, যার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে গ্র্যাজুয়েট লেভেলের, আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমাদের দিয়েছি। 2026-এর যে লাস্ট এক্সাম হয়েছে এনটিপিসি, যার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ পিডিএফ তোমাদের বাংলা ভাষায় পাবে, কালারফুল প্রিন্টেবল ফরম্যাটে পাবে। এবং তোমাদের বলে রাখি সাবজেক্ট ওয়াইজ, যেমন ইতিহাস থেকে যত প্রশ্ন হয়েছে সব একসাথে, ভূগোল থেকে যত প্রশ্ন হয়েছে সব একসাথে, এইভাবে সমস্ত টপিক ওয়াইজ কিন্তু আমরা দিয়ে রেখেছি আমাদের অ্যাপের মধ্যে। তোমরা অ্যাপে যাও, টেলিগ্রামেও তোমরা ডেমো দেখতে পাবে, অ্যাপেও ডেমো দেখতে পাবে। ডেমো দেখার পর যদি তোমাদের মনে হয় ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই তোমরা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এছাড়া এসএসসি তোমাদের বলে রাখি, রেলওয়ে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে না সম্প্রতি, তার 101টা শিফটের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল আছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সায়েন্স, যারা গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছে তোমরা জানো সায়েন্সের ওয়েটেজটা কতটা রয়েছে। তো সায়েন্সেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তাও আবার বাংলা ভাষাতে, ঠিক আছে। যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো সব এখানে দেওয়া রয়েছে। আর এই প্রিভিয়াসের প্রশ্নই কিন্তু বারবার রিপিট হয়, সেটা এসএসসি হোক বা রেলে, ঠিক আছে। তো দেখে নেবে যার যেটা প্রয়োজন আছে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।